ভয়ে আমি কুঁকড়ে যাব, ভয়ে আমি গর্তে ঢুকে যাব, আর উর্বর সময় কথা বলবো, যেমন আওয়ামী লীগ সময় যারা কথা বলেছেন। আচ্ছা আপনি বলুন তো, আওয়ামী লীগের সেই বুদ্ধিজীবী সন্তানেরা কোথায়? আওয়ামী লীগের সেই বুদ্ধিজীবী সাংবাদিকরা কোথায়? তারা গর্তে লুকিয়ে আছে, তাদের টক শোতে ডাকা হচ্ছে না, এই তো। আচ্ছা তারা তো লুকিয়ে আছে, তারা কি ফেসবুক ইউজ করে না? সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে না? ওই এত যে বড় বড় ঘটনা ঘটছে, আমি নাম ধরে ধরে বলতে চাই, আমি বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ওই তাদের তো একটা স্ট্যাটাস দেখি না? এই যে মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে, সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে, একটা বিষয় কোনো কেউ কথা বলে না। এই আওয়ামী লীগের অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষদেরকে যে কারাগারে পাঠানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কেউ তো কোনো কথা বলে না। বিষয় হচ্ছে এরাই হচ্ছে টাউট বাটপার, আমি স্ট্রেট বলতে চাই। এরাই হচ্ছে চরম সুবিধাভোগী শ্রেণী। আপনি নাম বলতে বলবেন, আপনি যদি বলেন আমি এক এক করে নাম বলে যাচ্ছি। সাংস্কৃতিক জগতের তথাকথিত বুদ্ধিজীবী হোক, সাংবাদিকদের মধ্যে সেই তথাকথিত সিনিয়র জার্নালিস্ট হোক, একটু আগে সুলতান রহমান যাদের কথা বলছেন তাদের মধ্যে সবাই না, দু চারজন এরকম আছেন যারা বাইরে থাকলে এখনো কথা বলতেন না, কারাগারের বাইরে থাকলে এখনো কথা বলতেন না। আবার এখন যারা কথা বলছেন না, সেই তারাই তো আওয়ামী লীগের সময় চাটুকারিতা করেছে, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে হাত কষলেছে না? হ্যাঁ, সেই এরাই আবার ডক্টর ইউনূসের হাত কষলাচ্ছে। এরাই যারা এখন রাজত্ব করছে অথবা যারা চুপ করে আছে, এরাই আওয়ামী লীগের সময় বেশি কথা বলেছিল। তো এদের চরিত্র হয়ে গেছে এইরকম। সেলফ সেন্সরশিপ আওয়ামী লীগের সময়ও গেছে। যেই জিনিসটা বিষয়ে আওয়ামী লীগ দলীয়গত ভাবে বা সরকারের জায়গা থেকে আমার উপরে ইম্পোজ করা হয়নি যে পান্না তুমি এটা বলো না বা এই নিউজটা দিও না, কিন্তু পান্না সেই জায়গা থেকে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে। পান্না ভয়ে কুকড়ে গেছে, কখন ডিজিএফআই ফোন আসে, কখন অন্য জায়গা থেকে ফোন আসে, কখন আমার চাকরি থাকে কি থাকে না। ঠিক এখনো তাই। অতএব এখন যে সময় অবশ্যই আগের চেয়ে আরো বেশি ভালনারেবল, এটা সত্য কথা। কিন্তু এই সাংবাদিকদের চরিত্র এই কারণেই মানে একই। এবং আমি আরেকটা কথা যোগ করি, আজকে সাংবাদিকতার যে অধপতন, সেটি সেটি এই যে সো কল সিনিয়র জার্নালিস্ট কিছু সাংবাদিকের কারণে এই অবস্থা। তার কারণ কিছু হওয়ার আগে আমি কেন আমার মেরুদণ্ডটা বিক্রি করব? আমি কেন আমার অস্তিত্বটা বিক্রি করব? আমি তো জেল খেটে এসেছি, আমার উপর তো এখনো মবের হুমকি আছে, নানান ধরনের হুমকি আছে। কই চুপ করে তো নেই, চুপ করে নেই, এটা যেমন সত্য কথা। পাশাপাশি আরো একটা সত্য কথা আছে, 100% যে বলার কথা, যেটুকু বলার কথা সেটুকু পুরোটা বলতে পারছি না। তারপরে বলছি তো যে স্টিমুলার চালানো হয়েছে, বলছি তো। অতএব আনিস ভাই, বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি যে বিশেষ কারণে যে সাংবাদিকরা চুপ আছে তা না, তার উল্টো পিঠে মূল কারণটা হচ্ছে উচ্ছিষ্টের ভাগিদার হওয়া। যদি আমি কিছু বলি আমার তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, আমার তো কিছু সুযোগ সুবিধা নিতে হবে। তো এখানে অনেক বিষয় কাজ করছে, যার কারণে আজকে এই যে আমাদের এই সাংবাদিকতার যে জায়গাটি, এটা একেবারেই ধ্বংসের পথে, একেবারে। এই আর দাঁড়াবে কিনা আমি নিজে কনফিউজড। মনজুরুল আলম পান্না সাহেব, আমি আপনার সঙ্গে অনেকখানি একমত। এটা ঠিক যে সেলফ সেন্সরশিপ চলছে, নিজেকে রক্ষার জন্য, নিজের গায়ে যাতে কোনো রকমের আঁচড় না লাগে, এবং সরকারের তরফ থেকে যদি সুবিধা পাওয়া যায় মন্দ কি। তবে এটা হচ্ছে এক শ্রেণীর সাংবাদিক, সকল সাংবাদিক এটা আমি মনে করি না। সকল উত্তর না, আমি তো বলছি সুপার সিনিয়র জার্নালিস্ট, তারাই তো সবকিছু ইম্পোজ করে, তাই না? হাউজের উপরে বা জুনিয়র যারা আছে বা কলিগ যারা আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আনিস ভাই, মানে যে বিষয়টি আমি গুমড়ে কাঁদি একা একা, যে জায়গাটা এমনি তো বাক স্বাধীনতা নেই, এটা তো আছেই বড় দাগে। আপনি একটু রিকল করে দেখুন, 2024-এর 5 আগস্টের আগে যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে, আমাদের শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে প্রত্যেক টেলিভিশনের স্ক্রিনে ডান বা বামে ডগি যেটাকে বলি আমরা, হয় পতাকা উঠতো, বা শহীদ দিবসে শহীদ মিনার অথবা বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ বা মুক্তিযুদ্ধের কোন সিম্বলিক কিছু, এগুলো থাকতো তো। 2024-এর 5 আগস্টের পর থেকে হাতে গোনা 3 থেকে 4টি টেলিভিশন স্টেশন ছাড়া আর সব জায়গায় উধাও না, ওইগুলো ওড়ে না। শহীদ দিবসে কালো পতাকা ওড়ে না, শহীদ মিনার ওঠে না, স্মৃতিসৌধ ওঠে না, মুক্তিযুদ্ধের স্মৃতিমূলক কিছু কোন ডগই ওঠে না। আমি এটুকু এনশিওর করতে পারি আপনাকে, আমি তো আরো কিছুদিন কাজ করেছি, 2024-এর কিছুদিন পর পর্যন্ত কাজ করেছি কোন একটি স্টেশনে। আমি তখন স্টেশন দায়িত্বে ছিলাম, নিউজের দায়িত্বে ছিলাম।
কেউ আমার কাছে ফোন দেয়নি, মালিক পক্ষের কাছেও কেউ ফোন দেয়নি। আমি 100% নিশ্চয়তা দিয়ে আপনাকে বলছি যে এটি উড়ানো যাবে না। শহীদ দিবসে কালো পতাকা উড়ানো যাবে না। বিজয় দিবসে শহীদ মিনার দেওয়া যাবে না ড্রগ হিসেবে, কেউ বলেনি। কিন্তু ওই সেলফ সেন্সরশিপের জায়গা থেকে এই জঘন্য নোংরা মালিক পক্ষ অথবা আমার মতন যারা মানে নিউজের দায়িত্বে ছিল বা আছেন, তারা ওই ভয়ের জায়গা থেকে, উচ্ছিষ্ট ভোগী হওয়ার একটা লোভাতুর বাসনা থেকে, অথবা মেরুদণ্ড বিক্রি করে দিয়ে ওই কাজগুলো করেছে। ওইখানে কিন্তু সরকার বাধা দেয়নি। আমি এটুকু একবার আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, সরকার থেকে কিন্তু কোনো ধরনের নির্দেশনা আসেনি। তার আগেই আমরা সেলফ সেন্সরের মধ্যে চলে গেছি। কি জঘন্য মানসিকতা আমাদের। পান্না, আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি, শুধুমাত্র এই সেলফ সেন্সরশিপ নয়, এখানে আপনি দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম তো দখল হয়ে গেছে, তো নেতৃত্ব বদলে গেছে, নতুন যারা দখল করেছে তারা একটি গোষ্ঠীর প্রতিনিধি, ফলে তাদের পলিটিক্যাল এজেন্ডা গুলো তারা এখানে বাস্তবায়ন করছে, এরকম অভিযোগ কিন্তু আমি শুনেছি। হতে পারে, আমি আপনারটাও অস্বীকার করছি। এরকম যেমন আছে, আবার আমি তো নিশ্চয়ই ওই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধি না, তাই না? সে মনে করুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তো আমি নিউজের দায়িত্বে ছিলাম, আমার উপরে আরেকজন ছিল, সামবডি ছিল, তার সাথে যোগাযোগ মানে আমরা নিজেরা শেয়ার করছি যে এটা কি মনে করিয়ে দেওয়া দরকার নয় মালিক পক্ষকে যে আমাদের ডগিটা দিতে হবে কোনো এক বিজয় দিবসে, তার আগে মানে 7 মাস ধরে তো ওরে এগুলা দরকার নেই, কি দরকার? যদি ওই বিশেষ মালিক ব্যক্তিটি তার আইডিওলজি চেঞ্জ করেছে, এটাও সত্য কথা, কিন্তু আমাদের দায়িত্বটা কি ছিল? উনি কিছু বলুক আর না বলুক, ধরে নিলাম উনি না বলবে, কিন্তু আমাদের কিন্তু লক করা উচিত ছিল, তাকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল। তো সব জায়গায় ওইটা বলে আমি পার পেয়ে যাবো তা নয় কিন্তু। না, সত্যি কথা পান্না, আপনি তো দেশে সাংবাদিকতা করছেন, কাজে আমি অতটা ভালোভাবে বলতে পারবো না। না ঠিক আছে, আমি বিনয়ের সঙ্গে একটু ডিফার করেছি। আপনি ভালোভাবে বলেছেন, কারণ আপনি বাস্তব পরিস্থিতি দেখেছেন এবং আপনার সাহসিকতার প্রশংসা করি, সেজন্য অভিবাদন জানাই আপনাকে। কিন্তু পাশাপাশি ওই কথাটাও মনে রাখতে হবে যে সকলেই মেরুদণ্ডহীন নয়, মেরুদণ্ড যাদের আছে কিছু, তারাও কিন্তু সংখ্যাবোধ করেন। এই যে আপনি বললেন যে আপনি টেলিভিশনে যে কদিন ছিলেন, যেগুলো ডিসপ্লে করার কথা, দেখানোর কথা, সেগুলো দেখাতে পেরেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে কি দেখাতে পেরেছেন? পারেননি। তো এইরকম কিছু সীমাবদ্ধতা। না, দেখাতে পারিনি, আমি সেটা বলিনি। আমি দেখাতে পেরেছি তা বলিনি, দেখাতে বরং পারিনি, হ্যাঁ। কোনো চাপ ছিল না, কোনো আদেশ ছিল না, কোথাও থেকে ফোন ছিল না, কিন্তু আমরা নিজ দায়িত্বে এটি করিনি, রাইট? আনিস আহমেদ, আমার খুব একটা কথা জানতে ইচ্ছা করে, ধরেন শেখ হাসিনার আমলের 15-16 বছর, হ্যাঁ, মানে যখন এই জুলাইয়ের আন্দোলন শুরু হলো, সবাই বলা শুরু করলো এতদিন কোথায় ছিলেন, এতদিন বলেননি কেন? ধরেন আমি তো শেখ হাসিনার আমলের বেশিরভাগ সময়টাতেই বাংলাদেশি সাংবাদিকতা করেছি, আমি তো কোনো কথা বলতে, কোনো রিপোর্ট করতে সেই অর্থে আমার কখনো কোনো বাধার মুখে পড়তে হয়নি, কোনো চাপ, বিভিন্ন জায়গা থেকে চাপ থাকে, আপনি নিজেও জানেন, কিন্তু আপনাকে তো সেই ভয়কে জয় করেই আগাতে হয়, তাই না? তো মানে আপনি সরকারের কাছে প্লট চাবেন, অনেক সুযোগ সুবিধা চাবেন, তদবির করবেন, হ্যাঁ, আবার স্বাধীনতাও চাবেন, দুটো তো একসঙ্গে হয় না, তাই না? না, আমি একটু এই কথা ডিফার করি। আমি চাইতেই পারি, সুযোগ যখন আছে আমি চাইতেই পারি, আমার যোগ্যতা থাকলে পান্না, অন্য 10টা মানুষের যে সুযোগ আছে প্লটের জন্য, তো যে কেউ অ্যাপ্লাই করতে পারে, রাইট? আপনিও পারেন, আপনি করেন, তদবিরও করতে পারি। না, তদবিরও করতে পারি, তাতে নিশ্চয় সমস্যা নেই, তদবিরও করতে পারি, কিন্তু ওই তদবিরটা তখনই কলঙ্কময় হবে যখন আমি ওই তদবিরের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেবো। আমি আমার স্বাধীন সত্তা বজায় রাখবো। এগুলো তো গিভ এন্ড টেক, তাই না? আপনি যখনই কেন গিভ এন্ড টেক? আপনি সাংবাদিকদের জন্য প্লট দিচ্ছেন, আপনি বলেন যে শুধু আওয়ামী সাংবাদিকরা অ্যাপ্লাই করতে পারবে। না, আপনি তো কথাটা বুঝতেই পারেননি। না, আসল কথাটা হচ্ছে, যখন আপনি তদবির করছেন, আওয়ামী সাংবাদিক ছাড়াও
আপনি যখন তদবির করছেন তখন এটা, আমি সুলতানা রহমানের সঙ্গে একমত, এটা অলিখিতভাবে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার হয়ে দাঁড়ায়। সরকার তখন চেষ্টা করবে, মানে আমি অ্যালটেড প্লটের কথা বলছি না, সে অ্যালটেড প্লট আপনি অটোমেটিক্যালি পেতে পারেন, কিন্তু আপনি যদি তদবির করে আপনি যদি অন্যায়ভাবে একটা কিছু পেতে চান সরকারের কাছে, সরকারও তখন চাইবে যে আপনিও তাকে কিছু সুবিধা দেন। ওই সুবিধা চাইতেই পারে, চাইতেই পারে, কিন্তু আমি দিব কিনা, আমি না, দিব কিনা, আমি নিজেকে বিক্রি করবো কিনা। না, যদি মনে হয় যে সরকার কন্ডিশন দিয়ে দেয় যে এই যে তুমি তুমি নিচ্ছ, যদি বুঝিয়ে দেয় আকার ইঙ্গিতে, তাহলে কিন্তু আমার আমার অনুগত সাংবাদিকতা করতে হবে, আমি নেব না। না, বিষয়টা আমি কিন্তু যদি করে অনিয়ম না। আমি যদি অনিয়ম করে নিই, তাহলে আমি অবশ্যই সরকারের সব কথা মেনে চলবো। সেখানে আমার তো আমার হারানোর তখন ভয় থাকবে, আমার নিজের বুঝতে পেরেছেন? নৈতিকতাই নষ্ট হয়ে গেছে, সেখানে আমার নিজের নৈতিকতা নষ্ট হয়ে গেছে, এটাই বলতে চাইছিলাম। হয়তো তাই, ঠিক আছে, কিন্তু আমার কাছে একটু অন্যরকম মনে হয়। এটি বিস্তারিত একটা আলোচনার বিষয়। যাই হোক, আমরা আলোচনায়। এটা একটা সাংবাদিকতার নৈতিক নৈতিক খুব স্ট্রং একটি বিষয়। দেখুন, সাংবাদিকতা কিন্তু আইন দিয়ে হয় না, সাংবাদিকতা হয় নৈতিকতা দিয়ে। আনিস আহমেদ, আমি কি ঠিক বলেছি কিনা? হ্যাঁ, একদম ঠিক, কিন্তু সেই আপনি অনেক সময় আইনও ভঙ্গ করতে পারেন যদি আপনি নৈতিকভাবে সঠিক থাকেন। তা তো একদম। অবশ্যই, হ্যাঁ, কিন্তু আমি বলছি না ছোটখাটো দুই একটা রিকোয়েস্টের কারণে আমাকে সম্পূর্ণ অস্তিত্ব বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, সেটাই মানে এটা ছেড়ে মিন করে না সম্ভবত। যাক, আমরা যাও। আপনার সঙ্গে এখন ফিরি। দেখেন না, যারা বঙ্গবন্ধু উপর চলচ্চিত্র নির্মাণে অংশ নিয়েছিলেন, হুম। তাদেরই কেউ কেউ এখন একদম উপদেষ্টা পরিষদে চলে এসছেন হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে সম্পর্ক রেখেছেন। তো এইটাই হচ্ছে গিয়ে সুবিধাবাদিতার দৃষ্টান্ত, একেবারে প্রকৃষ্ট দৃষ্টান্ত। Right. এখন আমি যদি বলি, দেখুন এই যে ভয়ঙ্কর একটা অবস্থা চলছে, সামনে নির্বাচন, আনিস আহমেদ, এই পরিস্থিতি কি আরো বাড়বে? এবং আপনি আপনি নিশ্চয়ই জামাতের আমির শফিকুর রহমানের সাক্ষাৎকারটি দেখেছেন, এই বিষয়ে আপনার একটু মন্তব্য চাই। না, আসল ব্যাপারটা হচ্ছে এই, প্রথম কথা হচ্ছে নির্বাচন শেষ পর্যন্ত হয় কি হয় না সে নিয়ে কিন্তু মানুষের মনে একটা সংশয় রয়েছে। আপনার কি আছে? আপনার আপনার সংশয় বলুন। আমি এখানে দু তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো ইউনূস সাহেব সম্ভবত এক ধরনের আপোষ মীমাংসায় যেতে চাইছেন, একদিকে জামাতের সঙ্গে আরেকদিকে বিএনপির সঙ্গে।